বাংলাদেশে বৈদেশিক ঋণের নতুন রেকর্ড। রবিবার আংশিক সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে কি, যা জানা গেল। মাদারীপুরে ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ, এভাবেই চলছে পাঠদান কার্যক্রম। এবার ভারতকে হারিয়ে বাংলাদেশ পেল ব্যাক টু ব্যাক জয়। ডেঙ্গুর কারণে আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি। শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে আবারও নতুন রেকর্ড গড়েছে বৈদেশিক ঋণের পরিমাণ। আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে গত জুনে মাসে $৫ বিলিয়ন বেশি ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে বিদেশি ঋণ বেড়ে ১১.১৫ বিলিয়ন বা ১১,২১৫ কোটি ডলার হয়েছে। টাকার অঙ্কে যা ১৩,৬২,০০০ কোটি টাকার বেশি। ৩ মাস আগের তুলনায় বেড়েছে $৭৩৫ কোটি, যা ৭.০১%। এ সময়ে বেসরকারি খাতে কমলেও সরকারি খাতে ঋণ বৃদ্ধির প্রভাবে এমন হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময়ে সবচেয়ে অস্বস্তি ছিল ডলার বাজার নিয়ে। রেকর্ড মূল্যস্ফীতির মূলে ছিল ডলারের দর বৃদ্ধি। এখন মূল্যস্ফীতি কমার প্রধান কারণ ডলার দরে স্থিতিশীলতা। ডলার না পাওয়ায় আগের সরকারের সময়ে বিদেশিদের কাছে বকেয়া বাড়ছিল। এ নিয়ে ভারতের আমদানিসহ অনেকের সঙ্গে টানাপোড়েন চলছিল। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। গত অর্থবছর রেকর্ড $৫৭০ কোটি ৪৫ লাখ পরিশোধ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল $৪৭৯ কোটি ৫৪ লাখ। এরপরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থবছর রেকর্ড $৩০ বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। আবার রপ্তানি আয়ে ১০% মতো প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি প্রচুর কম সুদের বিদেশি ঋণের কারণে ডলার বাজারে স্বস্তি ফিরেছে। গ্রস রিজার্ভ বেড়ে গত জুন শেষে $৩১.৭৭ বিলিয়ন উঠেছিল, আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় $২৬.৭৪ বিলিয়ন, প্রায় ৩ বছরের মধ্যে যা ছিল সর্বোচ্চ। আবার ডলারের দর ১২২ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। মাঝে অবশ্য দর কমে ১১৯ টাকা ৫০ পয়সায় নেমেছিল। তবে ডলারের দর কমলে রেমিটেন্স ও রপ্তানি কমতে পারে, এমন শঙ্কায় উদ্ধৃত ডলার কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছর এরই মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে $১৭৪ কোটি ৭৫ লাখ কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে আকর দায় পরিশোধের পর রিজার্ভ আবার $৩১ বিলিয়ন হয়েছে। গত জুন শেষে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে $১৯.৭৮ বিলিয়ন নেমেছে। ৩ মাস আগে যা ছিল $১৯.৮৮ বিলিয়ন। তবে সরকারি খাতে ঋণ বেড়ে $৯,২৩৮ কোটি হয়েছে। ৩ মাস আগে যা ছিল $৮,৪৯২ কোটি। এগিয়ে যাবে, যা উভয় দেশ ও বিশ্বের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি গ্লোবাল সাউথ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর অনুপ্রেরণা ও অবদানের প্রশংসা করেন। চীনকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, ২০২৫ সাল কেবল গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নয়, বরং জাতিসংঘের ৮০তম বার্ষিকীও। তিনি ৮ দশক আগে বিশ্ব শান্তি রক্ষায় চীনের অপরিসীম ত্যাগের কথা স্মরণ করেন এবং শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী রেকর্ডসহ একটি প্রধান শক্তিতে রূপান্তরিত হওয়ার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টির শক্তিশালী নেতৃত্বে চীনা জনগণ নিরঙ্কুশ দারিদ্র্য দূরীকরণের অলৌকিক সাফল্য অর্জন করেছে। চীন সর্বদা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য একটি শক্তি হিসেবে থাকবে। রাষ্ট্রদূত ইয়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্লোবাল গভর্নের
ইনিশিয়েটিভের উপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কাছ থেকে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পেয়েছেন, যা বহুপক্ষিক সহযোগিতার জোরদার করার একটি নজির। ঢাকা-বেইজিং সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনি বলেন, দুই দেশ শ্রদ্ধা, আন্তরিকতা, কৌশলগত স্বায়ত্তশাসন ও সমান সমান সহযোগিতার দ্বারা পরিচালিত সুসম্পর্কের ভিত্তিতে সর্বদা ভালো প্রতিবেশী, আন্তরিক বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশকে তার আধুনিকীকরণের যাত্রায় সহায়তা ও সমর্থন অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একটি চীন-বাংলাদেশ সম্প্রদায় গঠনে একটি নতুন অধ্যায় লিখতে প্রস্তুত। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবাতে চীনের অবদানের প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন যে এই ধরনের সহযোগিতা বাংলাদেশি জনগণের জন্য বাস্তব সুবিধা প্রদান করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, দুটি দেশ জনগণের মধ্যে গভীর বন্ধন গড়ে তুলেছে। চীন-বাংলাদেশ সম্পর্ক এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, বিদেশি কূটনৈতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, চীনা সম্প্রদায়ের সদস্য, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং থিঙ্ক ট্যাঙ্ক বিশেষজ্ঞসহ 600 জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ইউনান গোল্ডেন অ্যান্ড সিলভার বার্ড আর্ট ট্রুপ এবং কোয়ানঝো আর্ট ট্রুপের সাংস্কৃতিক পরিবেশনা, জাতিগত নৃত্য, অ্যাক্রোব্যাটিক্স এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সঙ্গীত পরিবেশিত হয়। দর্শকদের কাছে তা খুবই উপভোগ্য ছিল। অতিথিরা চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন এবং জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উদযাপনের প্রদর্শনীও পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থলে এন্টারপ্রাইজ বুথ, পর্যটন প্রচারণা এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা কর্নারও ছিল, যা দর্শকদেরও ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল। আগামী রবিবার 21 সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ হবে, অন্ধকার হয়ে যাবে পৃথিবীর একাংশ। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম BST অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে 21 সেপ্টেম্বর রাত 11:29 সর্বোচ্চ গ্রহণ হবে 22 সেপ্টেম্বর রাত 1:41 এবং গ্রহণ শেষ হবে রাত 3:53 গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় 4 ঘন্টা 24 মিনিট। ISPR জানায়, এই সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে। গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী স্থানীয় সময় সকাল 5:53 যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল 10:13:39 অ্যান্টার্কটিকার ডুমন্ট ডিউরোভিল আবহাওয়া 5:48:38 অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে। ISPR আরও জানায়, সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে 0.855। মাদারীপুরে 61টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন ঝুঁকিপূর্ণ, এভাবেই চলছে পাঠদান কার্যক্রম। মাদারীপুরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে। কোথাও পলেস্তারা খসে পড়ছে, কোথাও আবার মাথার ওপর পড়ছে ইট ও সুরকি। অনেক ভবনের ফাটল হয়ে লোহার রডও দেখা যাচ্ছে। তবুও এই ভগ্ন অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চলছে। জানা গেছে, জেলায় মোট 61টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা প্রতিদিনই আতঙ্কের অবস্থায় পাঠদান করাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, নতুন ভবন নির্মাণের জন্য কয়েকবার আবেদন করলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি উচ্চ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং নতুন ভবনের জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। তবে সমস্যার সমাধানের সময়সূচি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে প্রতিবার আশ্বাস মিললেও কাজের অগ্রগতি নেই। ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের জীবন নিয়ে পাঠদান চালিয়ে যাওয়া কতটা নিরাপদ, এই বিষয়ে প্রশ্ন তুলছেন তারা। স্থানীয়রা জরুরিভাবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে শিশুদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা যায়।
ভারতকে হারিয়ে বাংলাদেশ পেল এবার ব্যাক টু ব্যাক জয়। বাংলাদেশ প্রতিরোধ করে ক্ষমতাশালী ভারতকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করার পর কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই জয় ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখেছে। শুক্রবার ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে প্রথম সেটে বাংলাদেশ পরাজিত হলেও দ্বিতীয় সেটে তারা শক্তিশালীভাবে ফিরে এসে জয় অর্জন করে। এতে খেলা গড়ায় টাইব্রেকার, যেখানে বাংলাদেশ দলের অসাধারণ পারফরম্যান্স তাদের জন্য বিজয়ের ফসল নিয়ে আসে। প্রথম সেটে বাংলাদেশ ১৬-২৮ গোলে হেরে যায়, কিন্তু দ্বিতীয় সেটে তারা ১৯-১০ গোলে জয়লাভ করে এবং ম্যাচ ১-১ সমতায় নিয়ে আসে। এরপর টাইব্রেকার বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয়ী হয়। গত রাতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করে এবং এই ম্যাচ বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে উঠে আসে খোকন মোল্লার নাম। ভারতের বিরুদ্ধে ম্যাচেও খোকন মোল্লার অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং স্বাগতিক মালদ্বীপ। ডেঙ্গুর কারণে আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি। ডেঙ্গুর সংক্রমণে আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৪৮ জন পৌঁছেছে। তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লিখিত হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ৮৭ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং বাকি রোগীরা ঢাকা সিটির বাইরে মৃত। এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ৪০,৭০৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩৮,৫২৭ জন ছাড়পত্র পেয়েছেন এবং ১৬৭ জনের মৃত্যু ঘটেছে। বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর আতিকুর রহমান জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারা বছরই লক্ষ্য করা যাচ্ছে। বর্ষাকাল শুরু হলে ডেঙ্গুরও প্রকোপ বাড়ছে। মশা নিধনের জন্য কার্যকর ঊর্ধ্বতন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সকলকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। কীটত্ত্ববিদ ডক্টর মঞ্জুর চৌধুরী বলছেন, মশা নিধনে শুধুমাত্র জরিমানার ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়। সঠিকভাবে গবেষণা করে দক্ষ জনশক্তির মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। উল্লেখযোগ্য যে ২০২৩ সালে ডেঙ্গুর কারণে দেশের ইতিহাসে ৩,২১,১৭৯ জন রোগে আক্রান্ত হয়েছিলেন এবং ১,৭০৫ জন মারা গিয়েছিলেন। এই ছিল আজকের সকালের সংবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।